সুপ্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, সুস্থ আছি। আমরা যারা পরীক্ষার্থী, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী যারা, সবাই জানি সামনে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা। হয়তো অনেকে আমরা লেখাপড়া এখনো শুরু করিনি বা করতে পারিনি। এখন আমাদের পড়ালেখা করতে হবে, না করলে বাংলাদেশ বার কাউন্সিল ফেস করে আইনজীবী হওয়া সম্ভব না। যারা এখনো লেখাপড়া শুরু করতে পারেনি তারা আজই লেখাপড়া শুরু করুন। তাহলে আমরা আজকে আলোচনা করব দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। সর্বপ্রথম আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বেসিক নিয়ে আলোচনা করব। কোন আইন থেকে আসলে এটা তৈরি হয়েছে, কোন আইনের অধীনে বা অনুকরণে খসড়া তৈরি করা হয়েছে, এর কে খসড়া তৈরি করেছেন ইত্যাদি নিয়ে আলোচনা করব। তা সর্বপ্রথম আমরা বলবো যে দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে খসড়া তৈরি করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইনের অনুকরণে খসড়া তৈরি করা হয়। তাহলে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর খসড়া তৈরি করা হয় দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে। ডক্টর ওয়াটলি স্টোকস 1877 এর সুনির্দিষ্ট প্রতিকার আইনটির প্রণয়ন করেন বা খসড়া তৈরি করেন। এখন খসড়া তৈরি করেন কে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 খসড়া কে তৈরি করেন? ওয়াটলি স্টোক সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া তৈরি করেন বা খসড়াটি প্রণয়ন করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ 2004 সালে 27 নং আইন দ্বারা সংশোধন করে 21-এর ক ধারাটা সংযোজন করা হয়, তবে তা কার্যকর হয়েছিল 1 জুলাই 2005 তারিখে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিপত্ত বিষয় কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিপত্ত বিষয় হচ্ছে লিগাল অ্যান্ড রাইট। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি উৎপত্তি হয়েছিল ইকুইটি আইন থেকে, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ইকুইটি আইন থেকে উৎপত্তি হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধরন কেমন? সুনির্দিষ্ট প্রতিকার আইন কেমন? এটা হচ্ছে মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। এছাড়াও এটাকে বলা হয় প্রতিরোধমূলক আইন বা প্রতিকারমূলক আইন বা তত্ত্বগত আইন বা দেওয়ানি প্রকৃতির আইনও বলে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন ধরন কেমন হবে, সেটা যদি প্রশ্নে আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন ধরন কেমন বা সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন ধরনের, তখন আমাদের অপশনে থাকতে পারে মৌল আইন, সাবস্ট্যান্টিভ ল, প্রতিরোধমূলক আইন, প্রতিকারমূলক আইন, তত্ত্বগত আইন, দেওয়ানি প্রকৃতির আইন। তাহলে আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধরনগুলো জানতে হবে। খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধরন হচ্ছে মৌল আইন বা সাবস্ট্যান্টিভ ল বা প্রতিরোধমূলক আইন বা প্রতিকারমূলক আইন বা তত্ত্বগত আইন বা দেওয়ানি প্রকৃতির আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নং আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি পাশ হয় 7 ফেব্রুয়ারি 1877। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কার্যকর হয় 1 মে 1877। সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক কে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক হচ্ছে স্যার জেমস স্টিফেন নাকি স্যার ওয়াটলি স্টোকস, এরকম অপশনে থাকবে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক হচ্ছে ওয়াটলি স্টোকস। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে 57টি। 8টি ধারা বাতিল করা হয়েছে। ধারা হচ্ছে 2 এবং 45 থেকে 51 ধারা, অর্থাৎ অষ্টম অধ্যায় বাতিল। অষ্টম অধ্যায় এবং 2 ধারাটা বাতিল। আর ধারা কার্যকর আছে 49টি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে খণ্ড বলি বা অংশ বলি 3টি অংশ আছে, 3টি অংশে বিভক্ত সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর অধ্যায় আছে 10টি। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে অংশ আছে কয়টি বা খণ্ড আছে কয়টি? অ্যান্সার হবে 3টি। আর যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর অধ্যায় আছে কয়টি? অধ্যায় আছে 10টি। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি দেওয়ানি আইনকে অনুসরণ করে। এখন প্রশ্ন হতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কোন আইনকে অনুসরণ করে? সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইনকে অনুসরণ করে? দেওয়ানি কার্যবিধিকে অনুসরণ করে। বা এভাবে হতে পারে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 নিম্নলিখিত কোন আইনকে অনুসরণ করে? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অনুসরণ করে। সুনির্দিষ্ট প্রতিকার আইন
কয়টি ক্ষেত্রে প্রযোজ্য নয়? সুনির্দিষ্ট প্রতিকারের 4টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি 4টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার 3টি হচ্ছে 4 ধারায় উল্লেখ করা হয়েছে এবং একটি হচ্ছে 7 ধারায় উল্লেখ করা হয়েছে। তা কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার প্রযোজ্য নয়? 4 ধারায় 3টি, 7 ধারায় 1টি বলা হয়েছে। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 4 ধারায় যে 3টি কথা বলা হয়েছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 4 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইন 3টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই 3টি হচ্ছে যা চুক্তি নয় কেবল অঙ্গীকার। যা চুক্তি নয় কেবল অঙ্গীকার, অর্থাৎ চুক্তি নয় এমন কোনো অঙ্গীকারের ব্যাপারে প্রতিকারের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। 2000 যেখানে রেজিস্ট্রেশন আইন 2003 প্রযোজ্য, অর্থাৎ দলিল সমূহের উপর 1908 সালের রেজিস্ট্রেশন আইন প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। 3 নম্বর হচ্ছে যেখানে বিকল্প প্রতিকার নির্ধারণ করা থাকে অথবা এই আইনের প্রদত্ত প্রতিকারের বাহিরে যদি অন্য কোনো প্রতিকার চাওয়া হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো প্রতিকারের অধিকার থেকে বঞ্চিত করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। আর দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 7 ধারায় বলা হয়েছে যে দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। এখন আমরা জানবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কাকে বলে। সংজ্ঞা: সুনির্দিষ্ট প্রতিকার আইন কি বা এর সংজ্ঞা বা কাকে বলে? যে আইন দ্বারা আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়, যে আইন দ্বারা আদালতের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায় বা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে, অথবা যে আইনের মাধ্যমে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন জানা, এখন সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে, স্পেসিফিক রিলিফ কাকে বলে? সুনির্দিষ্ট প্রতিকার হলো এমন আইনগত প্রতিকার যা বাদী দেওয়ানি আদালতে প্রার্থনা করে এবং আদালত ডিক্রির মাধ্যমে উক্ত প্রতিকার মঞ্জুর করেন। এটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। আর দেওয়ানি আদালত প্রধানত দেওয়ানি আদালতের প্রতিকার, অর্থাৎ দেওয়ানি আদালত যে প্রতিকার মঞ্জুর করে তা প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? দেওয়ানি আদালত যে প্রতিকার মঞ্জুর করে তা প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা সুনির্দিষ্ট প্রতিকার আর হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার, ক্ষতিপূরণমূলক প্রতিকার, স্পেসিফিক রিলিফ আর কম্পেনসেটরি রিলিফ। সুনির্দিষ্ট প্রতিকার কি আমরা আগে শিখছি যে সুনির্দিষ্ট প্রতিকার হলো এমন আইনগত প্রতিকার যা বাদী দেওয়ানি আদালতে প্রার্থনা করে এবং আদালত ডিক্রির মাধ্যমে উক্ত প্রতিকার মঞ্জুর করেন, অর্থাৎ মামলাকারী যেটা পাওয়ার অধিকারী আদালত তাকে সেটা দিলে উক্ত প্রতিকার হলো সুনির্দিষ্ট প্রতিকার। যেমন কোনো সম্পত্তিতে দখল অধিকারী ব্যক্তি দখলচ্যুত হলে তাকে যদি উক্ত দখলই প্রদান করা হয় তাহলে উক্ত প্রতিকার হবে সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ। এখন ক্ষতিপূরণমূলক প্রতিকার কি? ক্ষতিপূরণমূলক প্রতিকার কাকে বলে, কি সেটা, বা কম্পেনসেটরি রিলিফ? এর হচ্ছে মামলাকারী যেটা পাওয়ার অধিকারী সেটা ব্যতীত আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করলে উক্ত প্রতিকার হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার বা কম্পেনসেটরি রিলিফ। যেমন ক ক্ষয়ের সাথে গম বিক্রয়ের জন্য চুক্তি করলো, ক কোনো কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করলো, এই ক্ষেত্রে মামলা করলে আদালত চুক্তি প্রতিপালনের পরিবর্তে খকে আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করলো। যেমন আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারা, 38 ধারা এবং 41 ধারায় ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকার সমূহ, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি প্রতিকার আছে? আমরা অনেকেই এটা বলে থাকি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 5টি প্রতিকার। এটা অ্যান্সারটা আসলে ভুল। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট প্রতিকার আছে 8টি প্রতিকার 5 ভাবে দেওয়া যায়। সেটা বলা আছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 8টি প্রতিকার 5 ভাবে দেওয়া যায়। এখন এই প্রতিকার সমূহ কি এবং ধারা সহ আমরা মনে রাখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা হচ্ছে 8 থেকে 11 ধারায় বলা আছে। এরপরে আছে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন বা সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এটা 12 থেকে 30 ধারা। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, সেকশন 12 থেকে 30। 3 নম্বর যে প্রতিকার সেটা হচ্ছে 3 নম্বর প্রতিকার হচ্ছে দলিল সংশোধন, 35 থেকে দলিল সংশোধন 31 থেকে 34 ধারা। 4 নম্বর প্রতিকার হচ্ছে চুক্তি রদ বা বাতিল, ধারা 35 থেকে 38। 5 নম্বর প্রতিকার দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টস, 39 থেকে 41। এরপরে আছে 6 নম্বরে হচ্ছে ঘোষণামূলক প্রতিকার,
42 থেকে 43। এরপরে আছে প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। তারপরে আছে রিসিভার নিয়োগ 44 ধারা, আর প্রতিরোধমূলক প্রতিকার আছে বা প্রিভেন্টিভ রিলিফ আছে 52 থেকে 57 ধারা। মোট এই 8টি প্রতিকার। আমি আবারও বলি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার 1 নম্বর প্রতিকার। 2 নম্বর প্রতিকার হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 3 নম্বর প্রতিকার হচ্ছে দলিল সংশোধন। 4 নম্বর হচ্ছে চুক্তি রদ বা বাতিল। 5 নম্বর হচ্ছে দলিল বাতিল। 6 আছে ঘোষণামূলক প্রতিকার। 7 আছে রিসিভার নিয়োগ। 8 আছে প্রতিরোধমূলক প্রতিকার। যদিও উপরে উল্লেখিত সকল প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার, তবুও এই আইনে ইনজাংশন বা নিষেধাজ্ঞাকে প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলে উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার কাকে বলে? এই যে আমরা এখন সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, তাহলে এই স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার কাকে বলে? স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে আদালতের বিবেচনাধীন ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ আদালত কোনো প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়, তবে সন্তুষ্ট হলে মঞ্জুর করতে পারেন, আবার নাও পারেন। একটা নোট দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী নির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার এবং 9 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের প্রতিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা নয়, বাকি প্রায় সকল প্রতিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। অর্থাৎ আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 8 এবং 9 ধারা স্থাবর অস্থাবর সম্পত্তির যে দখল পুনরুদ্ধার, এটা ব্যতীত বাকি যে প্রতিকার মঞ্জুর করুক না কেন সুনির্দিষ্ট প্রতিকার সব সেগুলো হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মঞ্জুর করতে পারবেন। এখন যে সকল ক্ষমতা মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার, সেগুলো আমরা জানবো। 1 নম্বর হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 2 হচ্ছে দলিল সংশোধন। 3 হচ্ছে লিখিত চুক্তি বা দলিল বাতিল, লিখিত চুক্তি বাতিল বা দলিল বাতিলের আদেশ। তারপর হচ্ছে ঘোষণামূলক ডিক্রি বা ঘোষণামূলক প্রতিকার। তারপর তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ। তারপর হচ্ছে নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার। তারপর হচ্ছে স্থায়ী ও অস্থায়ী অথবা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেটা 53 থেকে 55 ধারা ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে এই 7টি প্রতিকার আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে দিতে পারে। শুধু একটি মাত্র প্রতিকার তার বিবেচনামূলক ক্ষমতা বলে বা স্বেচ্ছাধীন ইচ্ছাধীন ক্ষমতা বলে দিতে পারে না, সেটা হচ্ছে আপনার স্থাবর এবং স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। এরপর আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকার। দেওয়ানি আদালত মোকদ্দমার পক্ষকে কোনো কাজ করতে বা করা হতে আদেশ দিবেন। সেখানে বলা আছে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বরবাদ করা যায় দুইভাবে। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি দুইভাবে আপনার বলবৎ করা যাবে, কার্যকর করা যায়। একটা হচ্ছে চুক্তিটি রেজিস্ট্রিকৃত হতে হবে, আর অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে। যদি এটা না দেয় তাহলে করা হবে না। এই আইনটি 3টি খণ্ডে বিভক্ত। সুনির্দিষ্ট প্রতিকার আইন 3টি খণ্ডে মনে রাখার কৌশল। 3টি সংখ্যা মনে রাখতে পারলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3টি খণ্ড মনে রাখা সহজ হবে। সেই সংখ্যা 3টি হচ্ছে 1, 8 আর হচ্ছে 52। আর এই 3টি সংখ্যা হলো প্রতিটি খণ্ডের প্রথম ধারা। তাহলে আমরা প্রথম ধারা 1 থেকে 7 প্রথম খণ্ড, তারপরে 8 থেকে 51 দ্বিতীয় খণ্ড, আর 3 নম্বর খণ্ড হচ্ছে 52 থেকে 57 ধারা। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10টি অধ্যায়। এই অধ্যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10টি অধ্যায় মনে রাখার একটা কৌশল, সেটা হচ্ছে অর্পণালী চুক্তি প্রবলের মাধ্যমে চুক্তি সংশোধন করে, কিন্তু চুক্তি রদ করে আবার দলিল বাতিল করে ঘোষণা দিতে বলেছে রিসিভার নিয়োগ করে নিষেধাজ্ঞার। অর্থাৎ অর্পণ, কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে 8 থেকে 11 ধারা। চুক্তি প্রবলের মাধ্যমে, এটা একটা অধ্যায় চুক্তি প্রবলের অধ্যায়, সেটা হচ্ছে 12 থেকে 30 ধারা। তারপর হচ্ছে দলিল সংশোধন, 31 থেকে 34 ধারা। তারপর হচ্ছে চুক্তি রদ, এটা হচ্ছে 35 থেকে 38 ধারা। দলিল বাতিল 39 থেকে 41। তারপরে ঘোষণামূলক প্রতিকার 42 থেকে 43। এরপর রিসিভার নিয়োগ 44। তারপর হচ্ছে নিষেধাজ্ঞা হচ্ছে 9ম এবং 10ম অধ্যায় 52 থেকে 57 ধারা। এই হচ্ছে আপনার 10টা অধ্যায়। অথবা আমরা 3টা প্রশ্নের মাধ্যমে ওই 10টি অধ্যায় মনে রাখতে পারি। একটা হচ্ছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখলের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার কার্য সম্পাদন করা যায় কি? এখানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখলের মানে কি দখল অর্পণ, এখানে আমরা প্রথম অধ্যায় 8 থেকে 11 ধারা। দ্বিতীয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দ্বিতীয় অধ্যায় 12 থেকে 30 ধারা। এরপরের প্রশ্ন হচ্ছে দলিল সংশোধন, চুক্তি রদ এবং দলিল বাতিলের ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করা যায় কি? তৃতীয় অধ্যায় হচ্ছে আপনার 31 থেকে 34 ধারা, দলিল সংশোধন। চতুর্থ অধ্যায় হচ্ছে চুক্তি রদ 35 থেকে 38। দলিল বাতিলের ক্ষেত্রে হচ্ছে 5ম অধ্যায়, এটা হচ্ছে দলিল বাতিল হচ্ছে 5ম অধ্যায় আছে 39 থেকে 41। তারপর হচ্ছে ঘোষণামূলক হচ্ছে 6ষ্ঠ অধ্যায় 42 থেকে 43। এরপরে আছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে রিসিভার নিয়োগের ক্ষেত্রে সাধারণ নিষেধাজ্ঞা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায় কি? রিসিভার নিয়োগ হচ্ছে আপনার 7ম অধ্যায় 44 ধারা, সাধারণ নিষেধাজ্ঞা 9ম অধ্যায় 52 থেকে 53 ধারা, আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা এটা হচ্ছে 54 থেকে 57 ধারা। এই আছে 10টি ধারা মনে রাখার কৌশল। আজকে আপাতত এ পর্যন্ত থাক রইল, আগামীতে আমরা আরো বিশেষভাবে আলোচনা করব।